দেশের মানুষ এইটাও এভাবে এক্সপেক্ট করে না। রাজনৈতিকভাবে ওই সময় যে লড়াই সংগ্রাম ছিল, সেই হাইপটা তখন ছিল, তখন যেই পারস্পরিক যুদ্ধ সংঘাত এটা ছিল, কিন্তু সংঘাত পরবর্তী বাংলাদেশকে স্টেবল করার জন্য বাংলাদেশের নাগরিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা যে প্রতিশোধ পরায়ণ হইনি তার একটা দৃষ্টান্ত ছিল ওবায়দুল কাদেরের এই বক্তব্য। আচ্ছা, ছাত্ররা যদি তাকে পালিয়ে দিতে সাহায্য করে, আবার এখন সেই ছাত্ররাই তার বিচার চাচ্ছে, বিষয়টা আচ্ছা, ওই আওয়ামী লীগের সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া এগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বুঝছেন? মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে, কিন্তু আওয়ামী লীগের থেকে টাকা নেয়, চলে, তাদের বাসায় যায়, খায়, তাদেরকে নির্বাচনে নিতে চায়, তাদেরকে দলে নিতে চায়, এগুলো একটা বিষয়। তো আমরা যখন আম বিক্রি করি, আমি তো আম বিক্রেতা, ঠিক আছে, উপরে ওই যখন কৃষকের কাছ থেকে আম নেই, কৃষকরা উপরে সুন্দর সুন্দর আম রাখে, কিন্তু নিচে কিন্তু একটু ছোটো ছোটো আমও থাকে, ওগুলো আমরা বাছাই করে আলাদা করে কম দামে বিক্রি করে দিতে হয়, আমাদের লস হয়। ঠিক একইভাবে রাজনৈতিক ব্যক্তিরা ওই উপরে সুন্দর জিনিসটা বা একটা স্ট্যান্ডবাজি আছে না, যারা ইউটিউব করে, ইউটিউবাররা ওরা কখনো ওদের মনের ভিতরে যে শয়তানি আছে ওটা দেখাবে, ও দেখানোর সময় সবচেয়ে ভালোটা বেস্টটা দেখাবে। তো এর বাহ্যিক বাইরের পরিবেশে উচ্চবাচ্য করা আর ভিতরে ভিতরে আওয়ামী লীগকে ঘৃণা করে কিনা এটা আসলে এক বিষয় না। হাসনাত তো গণঅভ্যুত্থানের পরে শ্রমিক লীগ নেতার বাসায় যে মিটিং করছে না, তো এগুলো ওরা তো আগে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, এখন ওরা এখন নিজেদেরকে এখানে স্ট্যাবলিশ করার জন্য নিজেদেরকে আরো বেশি বেশি আওয়ামী লীগ বিরোধী প্রমাণ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমরা যা চিল্লাই ওর চেয়ে ওরা দূরে চিল্লাই, তো এইটাই আর কি। আচ্ছা, সচিবালয়ে আন্দোলন হচ্ছে, পাশাপাশি কর্মকমিশনে আন্দোলন হচ্ছে, রাষ্ট্রে দুটি গুরুত্বপূর্ণ ভবনে বা কর্মসংস্থানের জায়গায় আন্দোলন হচ্ছে। এখন এইটা আসলে রাষ্ট্রকে ভেঙে দেওয়ার জন্য কতটা দায়ী হবে? রাষ্ট্র ভাঙবে না, রাষ্ট্র ভাঙে না, যারা রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করে তারা ভেঙে যায়। রাষ্ট্র কখনো ভাঙে নাকি? রাষ্ট্র ভাঙে না, নেতৃত্ব চলে যায়, নেতৃত্ব আসে যাবে আসবে। ডক্টর ইউনূস যেটা ভাবছিল একটু আগে বললাম যে এনসিপিকে নিয়ে উনি সব করে ফেলবে, এবং উনি গণঅভ্যুত্থানের পরে ওই পলিসিটাই নিয়েছিল। উনি অন্যান্য দলকে অস্বীকার করে এনসিপিকে সব কৃতিত্ব দিয়ে দিল, তাদেরকে মাস্টার মাইন্ড বানায় দিল। এটা ওনার একটা পলিসি ছিল, এবং এটা করে অন্যান্য দলের উনি ক্ষতি করছে। যখন এনসিপিকে উনি একচ্ছত্রভাবে সচিবালয়ে যাওয়া আসে সুযোগ করে দিছে, এই যে আজকে সচিবালয়ে চিল্লাচিল্লি হচ্ছে, এটা কার অবদান? এই সচিবালয়তে আমি যাই নাই, এই সচিবালয়ে কে গেছে? এই সচিবালয়ে সারাক্ষণ ব্যবসা করে হাসনাত ছাড়া, ওদের একটা ইনভায়রনমেন্ট এটা, তাই না নাকি? এখন ওদের ইনভায়রনমেন্টের আউটপুট হলো এই আন্দোলন, এটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা বিষয়, সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্বটা কতটুকু আপনি মনে করেন? কেন এই দূরত্বটা তৈরি হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে? সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব যেমন নাই, এটা তৈরি করছে কিছু ইউটিউবার। তারা সারাক্ষণ এটা বলছে এই মুহূর্তে আগুন লাগলো, এই মুহূর্তে সেনাবাহিনী সব দখল করে নিল, এই মুহূর্তে কু হলো, এগুলো কিছু ইউটিউবার শয়তানি করে এই কাজগুলো করছে আসলে। আপনার যে বিষয়টা বলছেন যে তারা এখানে কি বেনিফিট চায় এটা জানি না, তবে সেনাবাহিনীকে গালি দিলে ভিডিও প্রচুর ভাইরাল হয়, মানুষ মনে করে বাপ রে বাপ, কঠিন সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছে, এটা একটা বিষয় আছে। আচ্ছা, আপনি যাদের মিন করছেন তারাই আবার বিভিন্ন এপিসোডে আবার বলছে যে আমরা সেনাবাহিনীকে কখনো বলি যে ক্রু করবে, তারা তো ক্রু করছে না। এটা এই 9 মাস ধরে এগুলা অন্যরা প্রোপাগান্ডা চালাচ্ছে, অনেক চেষ্টা করছে। এগুলো পরিবেশে তো উত্তপ্ত থাকে, মানুষের ভিডিওর প্রতি আগ্রহ তত বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, এখানে সচিবালয়ে যদি চিল্লাপাল্লা না হইতো তাহলে আমার কথা আপনারা রেকর্ড করতেন না। তো এরকমভাবে ইস্যু ডেভেলপ করে, প্রতিদিন পেটের মধ্যে মুচড়ানি দেয় আর নতুন করে একটা করে ইস্যু নিয়ে আসে, সামনে নিয়ে নেয়। আর আমাদের দেশের নাগরিকদের একটা অংশ, তাদের ব্রেনটা ওই ইউটিউবময় হয়ে গেছে, ঠিক আছে? ইউটিউবময় হয়ে গিয়ে তারা এটা খায়, এটা ঘুমায়, এটা ঘুমানোর আগে এক ডোজ খায়, ঘুম থেকে উঠে এক ডোজ খায়, খেয়ে মনে করে ভালো আছে।